সাল বললাম, বয়সও বললাম, এখন তো সবাই আমার রিয়েল বয়স জেনে যাবে। আমি আকাশ কিনতে চাই। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে আজকের আয়োজনে। দর্শক সাথে আছি আমি নুসরাত জেরিন এবং আজকে আমি ভীষণ 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 খুশি, কারণ প্রত্যেকটা এপিসোডে তো বলে থাকি যে আপনাদের পছন্দের কোনো আর্টিস্টকে নিয়ে আসি এবং গল্প হয়, আড্ডা হয়, আপনাদের প্রশ্নগুলো আমরা জানতে চাই এবং উত্তর পাই। আজকের দিনটা স্পেশাল, কারণ আজকে আমার পছন্দের মানুষ, আমার পছন্দের আর্টিস্ট যুক্ত আছে, কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা ঐশী। ওয়েলকাম টু আওয়ার শো। আই এম সো হ্যাপি, আজকে তোমাকে পেয়ে আই এম সো হ্যাপি। কেমন আছো? খুব ভালো লাগছে, তবে একটা কারেকশন করে দিতে চাই। বলো। সেটা হচ্ছে নামটা। আমার নামটা নিয়ে ছোটবেলা থেকে এই নাম কারেকশন করাটা আমার মনে হয় আমার জীবনে করা হাইয়েস্ট কাজ। আচ্ছা, সবচেয়ে বেশিবার করতে হয়। ওকে, ফাতেমাতুজ জোহরা। আচ্ছা, সো আমার মনে হয় এই জিনিসটার জন্য গুগলকেও বা যারা আছে সবাইকে একটা দোষ দিতে হবে, উইকিপিডিয়াকেও দোষ দিতে হবে। পত্রিকাগুলোতে প্রায় সময় দেখা যায় এই নামটা তো স্বাভাবিক, আমাদের বাংলাদেশে সবাই ফাতেমাতুজ জোহরা বলেই অভ্যস্ত, তাই আমারটা ডিফারেন্ট হওয়াতে আমাকে এটা ফেস করতে হয়। বাট আমার নামটা হচ্ছে ফাতেমাতুজ জোহরা। আচ্ছা, ফাতেমাতুজ জোহরা ঐশী, ভীষণ সুন্দর নাম, অথচ আমরা জানি অন্যটা। যাই হোক, বাট আমার মনে হয় যে পুরো নামটা বলার কখনোই দরকার নেই, শুধু ঐশী, ঐশী এক্সপ্রেস, এই দুইটাই যথেষ্ট আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে। সো কেমন চলছে বর্তমান ব্যস্ততা কেমন? এবং শুরুতেই বলবো যে আজকে খুবই ডিফারেন্ট লাগছে এবং এটার জন্য অল থ্যাঙ্কস গোস টু আন্টি আম্মু। একদমই, কারণ আম্মু বলছিল যে সব সময় তো সবাই আসলে আমাকে স্টেজে একটা রূপে দেখে, বা আমার ক্যারেক্টারটা এমন হয়ে গেছে যেখানেই যাই একটা রকস্টার ফিলে যাই। সো আজকে আম্মু বললো যে আজকে একটু ট্রেডিশনাল পরো, একটু ডিফারেন্ট। জামাগুলো তো পরে আছে, একটু তো পড়তে হবে, পড়া তো হয় না। স্পেশালি টিপ, যেটা তো কখনোই দেখা হয় না। না না, আমার পড়া হয় আসলে, কিন্তু ফ্যামিলি ফাংশন গুলোতে দেখা যায় একটু শাড়ি বা একটু ট্র্যাডিশনাল জামা, একটু টিপ টিপ পরে সাজায়, এগুলো একটু ফ্যামিলি ফাংশন গুলোতে বেশি পড়া হয়, বাইরে মানুষ একটু কমই দেখেছে। And you are looking so pretty. কেমন চলছে বর্তমান ব্যস্ততা কি? আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। গান, পড়াশোনা। এই যে এত ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত 2006 থেকে, বাট গান তো শেখা হয়েছে সেই রংপুরে। গান শেখা হয়েছে আমার 2000 সাল থেকে। 2000 সাল, তখন আমার 4 বছর বয়স। সাল বললাম, বয়সও বললাম, এখন তো সবাই আমার রিয়েল বয়স জেনে যাবে। শুনো, আমার যদি এখন রিয়েল বয়স সবাই হিসাব করে বেরও করে, চিন্তা করবে যে বয়স বের করে দেখবে এত, কিন্তু দেখতে তার চেয়ে কম। আমি তো এটা আমার ক্রেডিট। যাই হোক, দুষ্টুমি করলাম একটু। আমার 2000 সাল, 4 বছর বয়স ছিল, তখন থেকে আমার গানের হাতেখড়ি শুরু। হাতেখড়ি হয়েছে আমার মায়ের হাতে বাসায়, কারণ আমাদের বাসার পরিবেশটাই ছিল গান, নাটক। মানে আমার বাবা মা যেহেতু মঞ্চনাটক করতেন, বাবা ইয়াং বয়স থেকে মঞ্চনাটক করতেন, সো সবকিছু মিলে আমি একটা অসাধারণ সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছি। তো সেই ধারাটা একদম একদম আমার এখন হঠাৎ মনে পড়লো যে অনেকদিন স্মৃতিচারণ করা হয়নি, বাট আমার ওই 4 বছর বয়সের ওই পরের ওই সময়টা, তখন তো আমরা রংপুরে থাকতাম, আমি 7 বছর বয়স পর্যন্ত সেখানে ছিলাম। সো তখন আমার ছোটবেলাটা ছিল যে আম্মু তার ফ্রি সময়ে হারমোনিয়াম নিয়ে বসে যেত, স্বরলিপির বই নিয়ে বসতো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির বই নিয়ে বসতো, নিজে নিজে দেখে দেখে তুলতো। তো আমার এমন ছিল ছোটবেলাটা যে আম্মুর শুনে শুনে আমি রবীন্দ্রসঙ্গীত মুখস্থ হয়ে যেত আমার। মানে আমার ছোটবেলাটা, বা আব্বু হয়তো কম্পিউটারে নজরুল সঙ্গীত চালিয়ে দিয়ে অন্য কাজ করছে, বাসায় গান চলছে, নজরুল চলছে, রবীন্দ্র চলছে, লোকগান শুনছে।
ভাওয়াইয়া, ভাটিয়ালি, মানে আমার বাসার পরিবেশটাই ছিল এরকম, একদমই সাংস্কৃতিক একটা পরিবেশ। এবং এখনো পর্যন্ত আন্টি সব সময় তোমার সঙ্গে সাপোর্ট দিয়ে আসে, সেটা ঢাকার বাহিরে কনসার্টে হোক, টেলিভিশনে হোক, সব জায়গায় এই মিষ্টি মানুষটাকে আমরা এটা হয়তো সবাই কতটুকু জানেন, দর্শক শ্রোতারা কতটুকু জানেন জানি না, একটু বলি। আমি আজ পর্যন্ত কোনো অনুষ্ঠানে একা যাইনি, কোথাও না। আমার যখন বাবা ছিলেন তখন বাবা ফ্রি থাকলে বাবা যেতেন, বাবা ফ্রি না থাকলে মা যেতেন, দুজন মিলেমিশে ব্যালেন্স করতেন জিনিসটাকে। এবং তাদের মধ্যে এই যে এই ব্যালেন্স করার এই বিষয়টা আমি ছোটবেলা থেকে দেখেছি। এবং এমনও হয়েছে কখনো কখনো আমাদের ধরো কক্সবাজারে প্রোগ্রাম, তো আমরা তখন একটা ফ্যামিলি ট্রিপের মতো করে আমার ভাই, বাবা, মা, আমরা সবাই ফ্যামিলি ট্রিপের মতো চলে যেতাম, অনুষ্ঠান করতাম, তারপরে আমরা ফ্যামিলি টাইম কাটাতাম, ঘুরতাম, এরপরে আবার ব্যাক করতাম। মানে আমাদের আমরা যেটা করতাম, আমার অনুষ্ঠানটাকেই একটা আমরা ট্রিপ বানিয়ে ফেলতাম। সো আমি অনুষ্ঠানে আসলে বাবা হোক, মা হোক, কিংবা পুরো পরিবার নিয়ে হোক, আমি কখনোই একা যাইনি। এবং আব্বু যাওয়ার পর থেকে আম্মু অলওয়েজ আমার সাথে, মানে একটা কোনো অনুষ্ঠান নেই যেখানে আমি একা যাই। এখন আমাকে সবাই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছে, ক্যামেরার পাশে কিন্তু আম্মু বসে আছে, আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, একদম আউটডোর ইভেন্ট। এবং আমি আসলে একা এখনো কোথাওই যাই না, ইদার আম্মু অথবা হাজবেন্ড। এই তো হাজবেন্ড। আমি এখনো পর্যন্ত ভাইয়াকে সহ তোমাকে কোনো প্রোগ্রামে দেখিনি। ভাইয়ার কি এখনো নিয়মিত যাওয়া হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, ওর সাথেও করেছি। আচ্ছা, একা তো করা হয়, ওর সাথেও বেশ কয়েকটা এরকম, মানে সে আঙ্কেল, আন্টি এবং এখন হচ্ছে হাজবেন্ড, তিনজনের কাছ থেকে সেম। তবে ওকে আমি আমার অনুষ্ঠানে যাওয়ার প্রেশারটা আমি একদমই দেই না। কারণ ধরো আমার অনুষ্ঠানের একটা মৌসুম চলছে, তো আমার মাসে 15 দিনই হয়তো আমি বাসার বাইরে থাকবো। এখন যেহেতু তার নিজেরও একটা ক্যারিয়ার আছে, সে যদি মাসে 15টা দিনই আমার পেছনে ব্যয় করে, তাহলে তার ক্যারিয়ারের কি হবে? সো আমি চাই আসলে সে তার ক্যারিয়ারে ফোকাস করুক। আমরা ব্যক্তিগত যে সময় কাটানোটা তো আমরা কাটাই, সো আমার সাথে আমার অনুষ্ঠানে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আমার একদম ওর জন্য নেই। এই ব্যাপারে ওকে আমি একদম ফ্রি করে দেই, আমি আম্মুকে নিয়ে ঘুরে বেড়াই। আম্মু থাকতেই হবে, তাই তো? আম্মুকে ছাড়া চলবে না। একটু যেহেতু পুরনো কথাই যাচ্ছিলাম বা পুরনো কথা বলছিলাম, প্রথম যেই দিন গান করলে কমার্শিয়ালি, মনে আছে সেই দিনটা? হ্যাঁ, 2006-এর শেষ দিকে আমি প্রথম কমার্শিয়াল অনুষ্ঠানে যাই। মানে কমার্শিয়াল অনুষ্ঠানে আমার গান গাওয়াটা শুরু হয়। এটার একটা কারণ ছিল, এটা একটা এক্সপ্লেনেশন আছে। আমি নোয়াখালীতে আসার পর 2003-এ আমরা রংপুর থেকে নোয়াখালী আসি। আমার বাবা চাকরির কারণে আমরা রংপুর ছিলাম, আমাদের যেহেতু হোম টাউন ওখানে, বাবা পরবর্তীতে চাকরির সূত্রে নোয়াখালী চলে আসেন। এবং ওই সময় আব্বু আমাকে মৌমাছি কচিকাঁচার মেলায় ভর্তি করিয়ে দেন। তো আমার যিনি শিক্ষক ছিলেন তিনি কমার্শিয়াল ইভেন্ট করতেন। আচ্ছা, তার নিজের সাউন্ড ছিল, তিনি কিবোর্ড বাজাতেন। শরীফ আঙ্কেল, আমি আঙ্কেল ডাকতাম। তো উনি যেহেতু আমাকে বাসায় এসে আলাদা করে গান শেখাতেন, আবার আমি কচিকাঁচার মেলায়ও শিখতাম, এবং উনি একজন কমার্শিয়াল মানুষ ছিলেন। আমি আবার একটু লোকগান বা মানুষ যে ধরনের গান শুনতে পছন্দ করে ওই ধরনের গানগুলো তুলে তুলে ভালো করে গাইতে পারতাম ওই ছোটবেলায়। তখন সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো যে আরে ও এত সুন্দর করে একটা বাচ্চা মেয়ে এভাবে লোকগান টান দিয়ে গাচ্ছে। সো ওই সময় আমার শিক্ষক প্রফেশনালি ইনভলভ হওয়ার কারণে আমার বাবা মাকে সামহাউ তার কনভিন্স করলেন যে ওকে নিয়ে যাই। সো এভাবেই আসলে ওনার মাধ্যমে আমার এই কমার্শিয়াল যাত্রাটা শুরু হয়। তো এরপরে যেটা হতো, তখন আমাকে একটা অনুষ্ঠানে নিয়ে গেলে সেখানে সবাই আমাকে পছন্দ করত, এবং সবাই মানে পরবর্তীতে তারা অন্য কোনো অনুষ্ঠান আয়োজন করলে আমার ওই শিক্ষককে হোক কিংবা যে ইভেন্ট করছে তাকে হোক বলে দিত যে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে আসো, ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে আসো, ওকে লাগবে, ওর গান সুন্দর। সো ওভাবেই আসলে আস্তে 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 আমার এই কমার্শিয়াল ফিল্ডে ব্যাপ্তিটা শুরু হয়। বাহ, দারুণ। সেই যে প্রথম দিন প্রথম স্টেজে পারফরমেন্সের পরে যদি জানতে চাই যে রেমুনারেশনটা কত ছিল বা প্রথম ইনকামটা আসলে নিজের হাতে কত এসেছিল? এই গল্প বলতে ভালোই লাগে, কিন্তু ক্যামেরার সামনে এই গল্পটা আসলে বলা হয়নি। বলবো নাকি? বলবো। আমার
কমার্শিয়াল স্টেজের আগের একটা ইনকাম আছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি, একটা আসরের মতো জমেছিল, তো সেখানে আমি ও কি গাড়িয়াল ভাই গানটা গিয়েছিলাম। এই গানটা শুনে গানটাতে মুগ্ধ হয়ে একজন ডাক্তার আমাকে 100 টাকা বকশিশ দিয়েছিলেন। এটা 2005-এ। 5-এ না 6-এ, সরি, এটা 2006-এ। আচ্ছা। তো এরপরেই আর কি আস্তে আস্তে কমার্শিয়াল লাইনে ঢোকা। আর আমার প্রথম স্টেজের রেমুনারেশন ছিল 300, তারপর 500, তারপর 800, তারপর 1000, তারপর 1500, 2000, 3000, 5000, 10000, 15000, 20000, পরে আস্তে আস্তে এখন যদি জিজ্ঞেস করি যে 25-এ 5-এরটা তো আমরা জানলাম, 25-এ যদি জিজ্ঞেস করি তাহলে কত দিবে? এখন এটা না বলি, এটা সিক্রেট, এটা আবার 10 বছর পরে বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ওই অবস্থানে নেন যেন আমি 10 বছর পরে এই গল্পটা করতে পারি ইনশাআল্লাহ। আমরা আসলে সেই অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ। এই যে সঙ্গীতটা ছোটবেলা থেকেই আঙ্কেল আন্টির প্রেরণায় বা ভালোবাসায় তাদের কাছ থেকে শেখা, কিন্তু পরবর্তীতে এসে কাকে আদর্শ হিসেবে মানা হয়েছে? এটা ঠিক শুরু হয়েছে আমার বাবা মার ইনফ্লুয়েন্সে। তারা চাইতেন যে আমি গান শিখি এবং তারা আমার মধ্যে বিষয়টা দেখেছেন যে আমার মধ্যেও গানের প্রতি একটা ভালোবাসা বাচ্চাকাল থেকেই ছিল। তো পরবর্তীতে যখনই আমি গান গাইতাম, আশপাশে আমি যেখানেই গান গাইতাম দেখতাম যে আশপাশে একটা অদ্ভুত একটা পরিবেশ, সবাই আমাকে বাহবা দিচ্ছে, আমাকে সাহস যোগাচ্ছে, অনেক বলছে যে তুমি করো, তুমি অনেক ভালো করছো, তুমি ভালো করবা, তোমার মধ্যে আছে। তো এই বিষয়গুলোই না আস্তে আস্তে আমার মধ্যে গানের প্রতি একটা অন্যরকম প্রেমের জন্ম দেয় এবং আমিও গানটাকে নিজের রক্তের সাথে মিশিয়ে ফেলি এবং গানের ভেতর ডুবে যাই। মানে আমি যখন দেখলাম যে সবাই এত অ্যাপ্রিশিয়েট করছে, আমিও গানটাকে ভালোবাসা শুরু করলাম। মানে তখন আমি জানি না, আমিও ছোটবেলায় যখন সব ধরনের গানই গাইতাম, যেমন আমার ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত গাইতে খুব ভালো লাগতো। আমরা তো ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো শুনেই সব শিখিয়েছে আমাদের শিক্ষক, আমাদেরকে শিখিয়েছেন এবং আমরা সব গাওয়ার চেষ্টা করতাম। কিন্তু ওই সময় থেকেই না, যখন আমি দুইটা ধরনের গান, আমি আজকে অনেস্টলি বলি, দুইটা ধরনের গান গাইতে আমার অন্যরকম লাগতো, আমি হারিয়ে যেতাম। আচ্ছা। একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইলে আমার শিক্ষক বলতেন যে ঐশী তুমি যখন রবীন্দ্রসঙ্গীত গাও না তখন পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, মনে আছে বাহার স্যার বলতে এই কথাটা। আর হচ্ছে লোকসঙ্গীত যখন আমি গাইতাম আমি নিজেই না হারিয়ে যেতাম। তখন আমি তখন আস্তে আস্তে এই গানের যেই স্পিরিচুয়াল একটা ব্যাপার, এই বিষয়গুলোকে ভালোবাসা শুরু করলাম। আশপাশের মানুষের অনুপ্রেরণা, আমার গানের প্রতি ভালোবাসা, এই সব কিছু মিলেই আসলে গানের প্রতি আমার আগ্রহটা বাড়তে। এবং এই কারণেই কি ঐশী তোমার এই ফোক গানগুলোর সঙ্গে পপ গান যে একটা ফিউশন তুমি তৈরি করছো, আমার মনে হয় বাংলাদেশে এটা আর অন্য কেউ তোমার আগে করেনি। আমি না ফিউশন করার উদ্দেশ্যে ফিউশনটা করি না। আচ্ছা, আজকে একটা সত্যি কথা বললাম। মানে আমার কোনো মানে মাথায় এমন না যে মাথায় সেট করে রেখেছি যে এই গানটাকে আমাকে ফিউশন করে গাইতে হবে। আমি যেটা করি, একটা গানকে আমি তুলি এবং সেটাকে আমি নিজে ফিল করে নিজের মতো যেভাবে গাইতাম সেভাবে গাই। সো হয়তো আমার মধ্যে যে একটা আলাদা বিষয় আছে, স্বকীয়তা আছে, সেটার কারণে হয়তো আমারটা শুনতে ফিউশন লাগে। মানে আমার একদম উদ্দেশ্যটা কিন্তু থাকে না যে আমি ফিউশন করব গানটাকে। আমি যদি স্পেসিফিক একটা গানের কথা বলি, যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এই গানটা আমরা অজস্র মানুষের মুখে শুনেছি, বাট তোমার কণ্ঠে যখনই আমরা কেউ শুনি প্রতিবারই মনে হয় নতুন। এবং কনসার্টে বা ওপেন স্টেজে তুমি যখন ভয়েসটা একবার নিচে নামাচ্ছো, তোমার ভয়েস রাইজ হচ্ছে, তোমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি প্রোগ্রামের আগে স্টুডিওতে বলছিলাম যে ঐশীর এই গানটা যে না শুনেছে সে আসলে হয়তো বা কনসার্ট বাংলাদেশে কি ফিল করেনি হয়তো। এই যে গানটায় তুমি একবার ভয়েসের প্রজেকশন উপরে পুরো চেঞ্জই হয়ে যাচ্ছে একটা সময় পরে, এটা কি সম্পূর্ণ নিজের প্র্যাকটিস, গড গিফটেড, কোন জিনিসটা আসলে? এইটার উত্তর আসলে কি দিব, আমার মনে হয় যারা শুনেন তারাই উত্তরটা বেশি ভালো দিতে পারবেন। বাট নিজেকে নিয়ে তো আসলে বলা যায় না। কিন্তু আমি ওই যেটা বললাম যে আমি যখন গানটা শুনেছি, গানটা অনেকে অনেকভাবে গেয়েছেন এবং
গানটা আমি শোনার পরে আমি আমার মতো করে বাসায় গাইতাম, মানে আমি নিজে প্র্যাকটিস করতাম। এবং যখন ফাইনালি আমার গানটা রেকর্ড করা হচ্ছিল তখনও আমি আমার মতো করেই গিয়েছি। মানে আমি যখন আসলে গাই তখন তুমি যেহেতু আপু আমার ওপেন কনসার্টে যাওয়া হয়েছে, সো তুমি জানো যে ওখানকার আসলে আবহটা একদম ডিফারেন্ট। মোবাইল ফোনের স্ক্রিনে অথবা টেলিভিশনের স্ক্রিনে কিংবা মানে দূর থেকে দেখে ওই মোমেন্টটাকে জাজ করা যায় না আসলে। সো ওইখানে যখন আমি থাকি তখন আমি এমনিতেই থাকি বেহুশ একদমই। মানে আমার সামনে যেই ঐশী বসে আছে কনসার্টের ঐশী, পুরো আকাশ পাতাল পার্থক্য। তখন যখন গান গাই তখন আসলে ব্যাপারটা একদমই আলাদা, স্পেশালি দুষ্টু পোলাপান গাওয়ার সময়। খুব নাইস। এই যে গান নিয়ে এত কথা হচ্ছে, একটা গান শুনে আসলে কেমন হয়? একটা গান শুনে আবারও যাই গল্পে। ওকে, কি গান শোনাবো? তোমার সব গান আমার পছন্দের, আমাকে যদি প্রশ্ন করো আমি একটার পর একটা বলতেই থাকবো। তোমার পছন্দের কোন একটা শুনি। আমার পছন্দের তো অবশ্যই আমার গাওয়া প্রত্যেকটা গানই আমার জন্য পছন্দ, প্রত্যেকটা গানই আমার কাছে অনেক আদরের। তবে একটা গান আমার খুব ভালো লাগে, আকাশ কিনতে চাই। এই গানটা আমার মনে হয় যে আমি যেই ধরনের গান গেয়েছি তার মধ্যে এটা একটু আলাদা এবং এটা একটু ডিফাইন করে যে আমি চেষ্টা করলে অন্যান্য অনেক ধরনের গান আমি গাই এবং গাইতে পারি। অডিয়েন্সের যেটা হয়েছে, আমরা স্বাভাবিক, আমরা যখন কারো কাছ থেকে একটা ধরন একবার অ্যাকসেপ্ট করে ফেলি আমরা ওখান থেকে একটু বের হতে চাই না। তো এই গানটা আমার মনে হয় ওরকম একটা দর্শক জানুক। হ্যাঁ, গাই। শুধু তোমার আমার আমার তোমার এমন একটি আকাশ নেই কেন, শুধু তোমার আমার আমার তোমার এমন আকাশ নেই কেন, আমি আকাশ কিনতে চাই, আমি আকাশ কিনতে চাই। এটা কি সেই ঐশী, মানে যে ঐশী দুষ্টু পোলাপান গায় সেই ঐশী কিনা? আমি কনফিউজ। ইট ওয়াজ সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। খালি গলায় গাইলাম, একটু চেষ্টা করলাম। আসলেই যে আমরা আসলে ঐশীকে চিনি পপগুলো আমরা সবসময় শুনে থাকি ওইভাবে, বাট এই যে মেলোডি বা এই ধরনের আধুনিক যে গানগুলো আমরা কিন্তু চাইলে ঐশীর কণ্ঠে আরো বেশি শুনতে চাই। এবং আজকে আমার কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যে ভবিষ্যতে আমরা এই গানগুলো শুনতে চাই। থ্যাংক ইউ। আমি তো করেছি, আমি আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ ক্যারিয়ারে এখনো সঠিকভাবে গুনিনি, বাট প্ল্যান করেছি যে খুব শীঘ্রই গুনতে বসবো। কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি আমি প্রায় 150-র উপর মৌলিক গান গেয়েছি। তো অবশ্যই এই 150-র উপরের গানের মধ্যে নিশ্চয়ই সবগুলো গান লোক না, এর মধ্যে রোমান্টিক গান আছে, মেলোডিয়াস, রক রক প্যাটার্ন, কিন্তু আমরা ওই যে সব ধরনেরই আমি গাওয়ার চেষ্টা করেছি। বাট ওই যে আমরা একটা ক্যাটাগরিতে সবসময় ভিজুয়ালাইজ করি, বাট এই জিনিসটা যে এত সুন্দর আমরা হয়তো বা সবাই জানি না, আজকে হয়তো বা জানবে। এই যে এত সুন্দর এত প্রিটি লাগছে আজকে নিউ, মানে সম্পূর্ণই আলাদা। যদি জিজ্ঞেস করি যে মেকআপের পিছনে ঐশীর কতটুকু সময় ব্যয় হয় কোনো প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে? এটা একটা অসাধারণ প্রশ্ন। আমার কখনো মেকআপ করতে 20 মিনিট লাগে, আবার কখনো মেকআপ করতে 2 ঘন্টা লাগে। আচ্ছা, মুডের উপর 3 ঘন্টা লাগে। মুডের উপর না, যখন আমি কনসার্টে যাই তখন একটু সময় নিয়ে রেডি হই। আচ্ছা, তো কনসার্টে যাওয়ার আগে মেকআপের জন্য একটা টাইম থাকে, হয়তো 1 ঘন্টা ধরে আস্তে আস্তে মেকআপ করি, 1 ঘন্টা ধরে আস্তে আস্তে চুল করি, 1-1.5 ঘন্টা ধরে। সো
তখন একটু টাইম নিয়ে করা, তখন হয়তো 2-2.5 ঘন্টা সবসময় নিজে নিজে করা হয় না, মেকআপ আর্টিস্টের হেল্প নেওয়া হয়? আমি একটা সময় মেকআপ একেবারেই পারতাম না, কোভিডের আগ পর্যন্ত। আচ্ছা, তখন আমাকে আম্মু মেকআপ করে দিত। আমি হচ্ছে চেয়ারে এভাবে শুয়ে থাকতাম আর একটা বালিশ দিয়ে এভাবে ঘুমাতাম, কারণ পড়াশোনার মাঝখানে জাস্ট টাইম ওভাবে সেট করা থাকতো। তো আমি এভাবে থাকতাম, ওই টাইমটা ন্যাপ নিতাম, আম্মু আমার মেকআপ করতো। আর এরপর কোভিডের সময় আম্মু আস্তে আস্তে আমাকে ছেড়ে দিল যে এবার আমি শিখি। তারপর করতে করতে এখন যেটা দেখা যায়, এখন তো বিয়ে হয়ে গেছে, আলাদা থাকি। আম্মু তো পরে আসে আমাকে নিতে, তো আমি নিজেই মেকআপ করি, নিজেই হেয়ার সেট করি। আমার আসলে আর্টিস্টের কাছে কম যাওয়া হয়। আচ্ছা, নিজেই করা হয়। স্পেশাল অকেশন ছাড়া আমার মেকআপ আর্টিস্টের কাছে যাওয়া হয় না, আমি নিজেই নিজেরটা করে ফেলো। নাইস। আর যখন ওরকম প্রোগ্রাম না, তখন হয়তো 20-25 মিনিটের মধ্যে তাড়াতাড়ি, মানে কোন রকম একটা ফুল, আমরা 10 মিনিটেও সাজতে পারি শর্টকাট, যেটা আসলে হতেই হবে। তো এই যে কনসার্টে যাওয়ার ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামে ড্রেসটা সিলেক্ট করে দেয় কি নিজেই নাকি আম্মু? আম্মু। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। কখনো হয়তো আমি বলি যে আজকে আমার এটা পড়তে ইচ্ছা করছে, বা আজকে একটু এটা পড়ি, এরকম আমার সাজেশন থাকে, বাট ডিসিশন আম্মুর। আচ্ছা, আন্টি তার মাঝে কনসেপ্ট বুঝে বা প্রোগ্রাম বুঝে, অ্যাম্বিয়েন্স বুঝে ড্রেস সিলেক্ট। যেমন আজকেও আম্মু বললো যে ট্রেডিশনাল পরো, তারপর তখন আমি আমার ট্রেডিশনাল ড্রেসের ভান্ডারটা আম্মুর সামনে দিলাম, বললাম যে এই নাও ভান্ডার তোমার কাছে, তুমি ড্রেস ঠিক করো। তারপর আম্মু ড্রেস ঠিক করলো। বাহ, নাইস। এই যে তোমার প্রত্যেকটা আউটফিটে অনেক বেশি ইউনিক হয়, যেটা তুমি ওপেন কনসার্টে পরে থাকি, সেগুলো আসলে কোথা থেকে কালেক্ট করা হয়? বাংলাদেশে না দেশের বাইরে থেকে? না, আমার ড্রেস, কিছু ড্রেস বানানো, যেগুলো আম্মু ডিজাইন বের করে আম্মুর মতো করে বানিয়ে নেয়, এটাও আম্মুর দায়িত্ব। আমার আসলে আমার আরাম সবকিছু এই ব্যাপারটা দেখে। তো আর যে কিছু কিছু ড্রেস আম্মু হয়তো ঘুরতে থাকে, হ্যাঁ, আম্মুই শপিং মলে ঘুরতে থাকে, দেখতে থাকে যে কোনটা আমার জন্য মানানসই, কোনটা আমাকে মানাবে। যদি কোনো মানানসই ড্রেস পেয়ে যায় কিনে ফেলে। আম্মু তো আমার উপর অনেক রাগও করে, রাগ কিনিয়ে যে আম্মু হাজার হাজার ড্রেস কিনে নিয়ে আসে, আর আমাকে একটু ট্রায়াল দিতে বলে আমি একটু ট্রায়ালও দিই। আলসেমি করো? আলসেমি করি, আমার ড্রেস ট্রায়াল দিয়ে আমার খুব আলসেমি। আর এটা নিয়ে আমার আম্মুর খুব অভিমান যে একটু ড্রেসটা ট্রায়াল দেই না আমি। এত কষ্ট করে সে কিনে এনেছে, অবশ্যই তোমার ট্রায়াল দেয়া উচিত। মানে বিভিন্ন অনেকে থাকে এরকম যে ড্রেস উফ ট্রায়াল দিই, আয়নার সামনে বারবার। আমার জানি কি হয়ে যায় যখন ড্রেস ট্রায়াল দিতে বলে, মানে উফ ড্রেস ট্রায়াল দিতে হবে, কি কষ্ট। নাইস। ড্রেস যেটা হয়, যেমন লাস্ট একটা প্রোগ্রামে আমরা দেখলাম কেটি পেরি কোন একটা প্রোগ্রাম করছিল, তার ড্রেসের কোন অংশ ছিঁড়ে গেল, এই ধরনের সিচুয়েশনে কখনো পড়তে হয়েছে কিনা? হ্যাঁ, কিন্তু এগুলো সবসময় সিক্রেট থাকে, এগুলো তো আমরা অডিয়েন্সকে বুঝতেও দেই না যে কিছু হয়েছে। বাট আমার মানে ওয়ার্ড্রোব নিয়ে হয় কিনা জানি না, জুয়েলারি নিয়ে অনেক হয়। তোমার জুয়েলারি মানে খুলে ফেলো? খুলে তো ফেলি পরে। আমার এমনও হয় যে আমি পরে উঠলাম, হয়তো ধরো 3-4টা গান পর্যন্ত আমি খুললাম না, কিন্তু আমার ওই পাগলামি করতে করতে আমি দেখলাম ও আমার একটা দুল পড়ে গেছে। আচ্ছা, ওইটা পরে নিয়ে গিয়ে আম্মুকে দিয়ে দেওয়া হয়। আর ম্যাক্সিমাম স্টেজে আমার যেটা হয়, ম্যাক্সিমাম স্টেজে
হয়তো গলায় কিছু একটা আছে বা কানে হয়তো ভারী কিছু একটা আছে, এখন আমি তো স্টেজে অনেক পাগলামি করি, তো দেখা যায় যে ওই জিনিসটা আমাকে মন খুলে পাগলামি করতে দিচ্ছে না। আমি কিসের জুয়েলারি খুলে আমি করবো না। হারানো হয়েছে সবচেয়ে বেশি কি খুঁজে পাওনি? কানের দুল। আচ্ছা, আমার তো একবার একটা অনুষ্ঠানে আমি সাধারণত মানে কানে গোল্ডের জিনিস পরি না, বাট একটা অনুষ্ঠানে আমি গোল্ডের জিনিস পরে গিয়েছিলাম। পরে বাসায় আসার পর দেখি স্টেজে যে আমার গোল্ডের জিনিসটা পরে গিয়েছে, আমি দেখিনি। ওকে, ওইটার খুঁজেই পাওয়া যায়নি? পাওয়া গিয়েছে। কারণ স্বাভাবিক সবাই ধরে নিয়েছে স্টেজে যেহেতু আমার কান থেকে পড়েছে, এর মানে এটা গোল্ড না হয়তো। আচ্ছা, পরবর্তীতে আমাকে জিনিসটা ফিরিয়ে দেওয়া হয়েছে, এটা হয়তো আমার লাক ছিল, এই জন্য আমি খুঁজে পেয়েছি। বাট মানে আমার অবস্থা দেখো, একটা গোল্ডের কানে দুল স্টেজে আমার কান থেকে পড়ে গিয়েছে, আমি কি বেহুশ থাকি যে আমার এটা খবরই নাই যে আমার কান থেকে দুল পড়ে গিয়েছে। আচ্ছা, শাড়ি পরার প্রতি আগ্রহ কেমন? শাড়ি কি নিজে পরতে পারো কিনা বা পরা হয় কিনা? শাড়ি আসলে পরতামই না। একটা সময় ছিল যখন আমি শাড়ি পরতে চাইতামও না, আমার কাছে মনে হতো শাড়ি, ও মাই গড, আমি শাড়ি সামলাইতেই পারবো না, এরকম ছিল। এখনো যে এর ব্যতিক্রম তা না, যদি কোথাও দাওয়াতে যাওয়ার জন্য শাড়ি পরতে হয়, আসলে শাড়ি এই যে বলতে গেলে এখন অনেক কিছু বলতে হয়। শাড়ি জিনিসটা কখন থেকে শুরু হয়েছে? বিয়ে করার পর থেকে। আচ্ছা, স্বাভাবিক তাকে একটু দেখানোর জন্য না, তাকে দেখানোটা তো পরে, একটু হয়তো ধরো দাওয়াতে যেতে হবে, এখন নতুন বউ যদি একটু শাড়ি টাড়ি পরে না যায় তাহলে তো কেমন দেখায়। তো ওভাবে আর কি প্রথম শাড়িটা পরা শেখা শুরু করলাম। কারণ আমাকে আগে যদি কোনো অনুষ্ঠান বা কোনো স্পেশাল দাওয়াতে শাড়ি পরতেও হতো, সেখানে আম্মু আমাকে পরিয়ে দিতেন, আমি কখনোই পরতে পারতাম না। বাট বিয়ের পর প্রথম নিজে নিজে পরার চেষ্টা করেছি, যেটা পরতে মাশাআল্লাহ ঘন্টাখানেক লেগেছে। এবং পরবর্তীতে শুধু শাশুড়ি না, শ্বশুর শাশুড়ি দুইজন মিলে আমাকে হেল্প করেছে শাড়িটা ঠিক করতে। আর জামাই বেচারা কি করেছে তখন? আমার জামাই ঠিক করতে তো পারে না, তার পাস্ট এক্সপেরিয়েন্স নাই, কিন্তু আমার শ্বশুরের তো পাস্ট এক্সপেরিয়েন্স আছে আমার শাশুড়িকে হেল্প করার, সো ওইভাবে আর কি আমাকে হেল্প করতেন। আর এমনিতে ব্যক্তিগত জীবনে আমি মাঝে মধ্যে একটু শখ করে বাসায় হয় না একটু আজকে একটু সুতি শাড়ি পরে একটু জামাইকে সারপ্রাইজ দেই, এই ধরনের টুকিটাকি মাঝে মধ্যে করা হয়। তখন নিজে নিজে দেখা যায় 10 মিনিটে পরে ফেলতে পারি, কারণ বাসায় তো সো ক্যাজুয়ালি একটা সুতি শাড়ি পরছি, ওটা পরতে পারি, ওটা পরা যায়। এবং ওইটা পরে যখন সারপ্রাইজ দাও তার প্রথম কথাটা কি থাকে? এটা বলা যাবে না, বলতে তো হবে। এক্সপ্রেশন কি থাকে? তুমি তো এক্সপ্রেশনে বেস্ট, এক্সপ্রেশন কি থাকে? না, এক্সপ্রেশন থাকে মানে অবশ্যই একটা না, মানে অবশ্যই খুবই অসাধারণ একটা জেস্টার থাকে। এবং কি বলবো, এটা নিয়ে আসলে বলতে লজ্জা করে। ওকে ফাইন, এই যে শখের কথা বলছো, ঐশীর জীবনের ব্যক্তিগত শখ আসলে কি? ব্যক্তিগত শখ, আমার শখ আমি একটু আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ, তো আমার শখ আমার প্রফেশন, আমার ডাক্তারি, আমার গান, এই দুটোই। তবে হ্যাঁ, একটা শখ আছে যেটা আমার মাঝে মধ্যে অনেক দিন পর পর খুব ফ্রি সময় থাকলে করতে ভালো লাগে, সেটা হচ্ছে আঁকাআঁকি। আঁকাআঁকি? এটা তো জানতাম না আমরা। আচ্ছা, এটা কি ছোটবেলা থেকেই করা হতো? ছোটবেলা থেকে আমি গান আর্ট দুটোই শিখতাম, গান শিখতাম, ড্রয়িং শিখতাম, আবৃত্তি শিখতাম। তো অভিনয়টা শিখিনি, কারণ অভিনয়টা রক্তে আছে, কারণ আব্বু আম্মু তাহলে এটা এমনি হয়ে যাবে, এটা এমনি। সো আমি ছোটবেলায় আমার পরিবেশটাই ছিল যে হলে আব্বুরা মঞ্চনাটক প্র্যাকটিস করছে, আব্বুরা মানে অনুষ্ঠানে মঞ্চনাটক করছে, আমি বসে দেখছি, আব্বু নাটক দেখছি, আম্মু দেখছি। সো নাটকের বিষয়টা আলাদা, বাট ছোটবেলায় আবৃত্তি, গান, ড্রয়িং এগুলো শেখা হতো। তো ড্রয়িং যেটা আমার মনে হতো যে যখন পর্যন্ত শিখেছি তখন পর্যন্ত ভালো আঁকতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে পরে এখন ভালো আঁকছো। হ্যাঁ, দেখা গেছে যে একটু ফ্রি টাইম হলে একটু ক্যানভাস দিয়ে ইচ্ছে করে একটু মাঝে মধ্যে অ্যাক্রাইলিক মানে করি, চেষ্টা করি। হয়তো অত ভালো আঁকি না, মনের শখ। আমরা হয়তো ভবিষ্যতে সেগুলো দেখতে পারবো, সামনে আসবে হয়তো। দেই মাঝে মধ্যে তো আঁকাআঁকি করলে ফেসবুকে দিয়ে দেই। হ্যাঁ, এই যে অভিনয়ের কথা বললে, কেউ যদি এসে এখন এই মুহূর্তে ঐশীকে অফার দেয় অভিনয় করার জন্য, ঐশী কি বলবে?
প্রিপেয়ার কিনা? অফার আমি পেয়েছি, অনেকগুলোই পেয়েছি। আমার ক্যারিয়ার শুরুর পর থেকে সবসময় অফার তো নিয়মিতই পাওয়া হয়। অ্যানসারটা কিন্তু আসলে আমি আসলে মনে করি যে গান এবং ডাক্তারি পেশা, তার সাথে পরিবার, এটাই তো একটা অসাধারণ জীবন। তো আমার মনে হয় না যে আমার আরেকটা প্রফেশনে যাওয়ার কোনো প্রয়োজন আছে, এবং আমার আসলে কোনো ইচ্ছেও নেই। আর অভিনয়টা আমার জামাইয়ের, ওকেই দেখি অভিনয় করতে, এটাই ভালো হয়। আমার নিজের করার ইচ্ছে নেই। করার ইচ্ছে নেই। মানে আমি পরিবারের সবাই, কাজল যেমন বলেছিল আমার পরিবারের সবাই রান্না করতে পারে, আমি হচ্ছি এই জন্য টেস্ট করি। এটা খুবই ভালো একটা কথা। তোমার বেলাও তাই, সবাই অভিনয় করে, আমি অডিয়েন্স। হ্যাঁ, একদম নাইস। তুমি তো মানে বেসিক্যালি নোয়াখালীতেই বেশি দিন থাকা হয়েছে। তুমি অডিয়েন্সদেরও বলে থাকো যে আমি কিন্তু নোয়াখালীর মেয়ে, নোয়াখালীর বিভাগ লাগবে কিনা। আমার একটা গান আছে না, চিটাঙ্গা পোলা নোয়াখালী মাইয়া, তো তখন আমি একটু নোয়াখালীলা মাইয়া হিসেবে মানে নিজের একটা ভাবই থাকে আলাদা, একদম নিজেকে খুব অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যে আমি নোয়াখালীলা। সো এই নোয়াখালী জেলার মেয়েরা প্রেমিকা হিসেবে কেমন? প্রেমিকা নোয়াখালীর মেয়েরা প্রেমিকা হিসেবে এক কথায় অসাধারণ, জাস্ট লাইক ঐশী। এরা অবশ্য ভাইয়া বলতে পারবে। তাহলে নোয়াখালীর ছেলেরা প্রেমিক হিসেবে কেমন? সত্যি কথা বলবো, সত্যি, এই সত্যি কথা যদি আমি বলি তাহলে তো নোয়াখালীরা আমাকে ধরবে নেক্সট কনসার্টে গেলে। কনসার্ট বাদ দাও, এই যে ভিডিওটার কমেন্ট সেকশনে শুরু হয়ে যাবে আক্রমণ। কিন্তু আমি সত্যি কথা বলবো, সত্যি কথা আমি মনে করি যে প্রেমিক হিসাবে তো জেলা দিয়ে আসলে বলা যায় না প্রেমিক কেমন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তবে মেয়েদেরকে বলবো, তুমি যদি নোয়াখালীর ছেলের সাথে প্রেম করতে চাও তাহলে একটু আগে থেকে ভেবে চিন্তে নিয়ে করবে, কারণ ভালো তোমাকে সে অনেক বাসবে, কিন্তু সে অনেক কনজারভেটিভ হবে। তুমি যদি সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারো তাহলে নোয়াখালীর ছেলের সাথে প্রেম। তোমার জন্য নাইস। আমার জন্য না, এটা আমার জামাই বাড়িও কিন্তু নোয়াখালী। আচ্ছা, কিন্তু যেহেতু সে নোয়াখালীতে বড় হয়নি তাই সে নোয়াখালীদের মতো না আর কি, মানে নোয়াখালীর প্রেমিকের মতো না। সো কিন্তু এটা আমি অবশ্যই নেগেটিভলি বলিনি, হতেই পারে, বাট আমার মনে হয় যে আমি দেখেছি মেজরিটি একটু কনজারভেটিভ। এটা খারাপ কিছু না, এটা ব্যক্তিগত ব্যাপার। সো তুমি যদি এটা অ্যাকসেপ্ট করতে পারো তাহলে নোয়াখালীর ছেলের সাথে প্রেম করো, ভালো তোমাকে অনেক বাসবে যদি তুমি তাকে অ্যাকসেপ্ট করে নিতে পারো। বাহ, নাইস। এই যে প্রেমের বিষয়ে কথা হচ্ছে, ঐশী প্রথম নিজেকে প্রেম বিশেষজ্ঞ মনে লাভ গুরু, এই প্রোগ্রামের নাম চেঞ্জ হয়ে গেল লাভ গুরু ঐশী। এই যে প্রেমের বিষয়, ঐশীর প্রথম প্রেমের প্রস্তাব কত বছর বয়সে, কখন এসেছিল, কোন ক্লাসে পড়া অবস্থায়? ক্লাস 6। আচ্ছা, তখন তো নোয়াখালীতেই ছিলে। হ্যাঁ, নোয়াখালীলা পোলা। কতদিন ছিল? না, আমি প্রেম করিনি। আচ্ছা, রিজেক্ট করে দিয়েছো। হ্যাঁ। নাটা করলে কিভাবে? নাটা এখন যদি বিস্তারিত বলি, বেচারা তো হয়তো এত বছর হয়ে গেছে, তারও হয়তো মনে নেই, সেও অ্যাটাক্ট হতে পারে, বাট তখন আসলে কাহিনী ছিল। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম এবং বাসায় গিয়ে আম্মুকে বলেছিলাম যে এরকম আমাকে একটা এরকম রাস্তায় রিক্সা থামিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং কাইন্ড অফ আমাকে বন্ধুর দ্বারা থ্রেট দেওয়া হয়েছে যে আমাকে এই প্রেমের প্রস্তাব কবুল করতে হবে। কিন্তু আমি তো ভয় পেয়ে বাসায় বলে দিই এবং স্বাভাবিক আমি অ্যাকসেপ্ট করিনি। পরবর্তীতে তার পরিবারকে জানানোর পর সেও বেশ সাফার করেছিল, কিন্তু থাক সেই বিস্তারিত আর না বলি। কিন্তু এগুলো হচ্ছে ছোটবেলার ওই বয়সে একটা, মানে ওই বয়সে এগুলো হয় বেচারা। তো যদি এখন জানতে চাই যে জীবনে প্রেম এসেছে আসলে কতবার? একবার। এবং সেই এখন আছে? সত্যি বলছো তো? আমি একটু সত্যি কথা বলি, আমি আসলে প্রেম ভালোবাসা, আমার ব্যক্তিগত জীবন এবং আমার জামাই, আমার সংসার, এগুলো নিয়ে না আমি ইন্টারভিউতে খুব কম কথা বলতে চাই, কিন্তু যেটা হয় যে প্রশ্ন হয়ে যায় এবং তারপরে আমাকে অনেক কথা বলতে হয়। হ্যাঁ, কিন্তু এক কথায় ছোট্ট করে আজকে বলে দিই, প্রেম আসলে একবারই এসেছিল জীবনে। কারণ আমার জীবনে যখন আমার মানে জীবনে যখন জিলানি আসলো তখন আমি আসলে বুঝলাম প্রেমটা কি জিনিস। সো আমার জীবনে প্রেম একবারই এসেছে। এই প্রেমের গল্পটা একটু শুনতে চাই। যে প্রথম দেখা তো মনে হয় কোন একটা প্রোগ্রামে হয়েছিল, তাই না? প্রথম দেখাটা হয়েছিল, হ্যাঁ, একটা বার্থডে সেলিব্রেশনে ছিল। এটা কত সালে ছিল? 2020 নভেম্বরের 23 তারিখ। ও মাই গড, নাইস। প্রথম অ্যাপ্রোচটা আসলে
তার পক্ষ থেকে নিঃসন্দেহে ছিল, কি প্রথম বলেছিল? কোনো অ্যাপ্রোচ ছিল না আসলে, আমাদের দুজনের দেখা হয়েছে যেহেতু দুজন একই কাজের মাধ্যমে কানেক্টেড ছিলাম, সো জাস্ট নরমাল এমনি কথা দেখা হয়েছে, হতো, কথা তারপরে হতো। আমরা সোশ্যাল মিডিয়াতে একসাথে হয়েছি, এরপরে আস্তে আস্তে কথা হয়েছে, কথা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, একদমই ছোট ছোট করে আমরা ছোট শুনে ছোট গেলাম। করে স্লোলি। মানে একটা হুট করে দেখে যে তোমাকে আমার ভালো লাগলো বিষয়টা এমন ছিল না, একটা লং প্রসেসের মধ্য দিয়ে গিয়েছো। লং প্রসেসের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু তোমাকে আমার দেখে ভালো লেগেছে এই বিষয়টাও ছিল, মানে আচ্ছা। কুছ কুছ হোতা হ্যায় থাকে না, ওই সময়টা তো খুব হ্যাঁ। ইন্টারেস্টিং ছিল। আন্টি কি জানতো শুরু থেকেই? আন্টি প্রথম দিনই জানতো, কারণ আচ্ছা। আমার যখন প্রথম দিন দেখে ওকে ভালো লাগলো, তো ওই দিন ওই ইভেন্ট থেকে বের হয়ে যাত্রা করে আমাকে বললাম যে আম্মু দেখলা ছেলেটা কি সুন্দর, আমার খুব ভালো লাগছে, আমি ক্রাশ খাইছি। সো Wow. আমার মায়ের সাথে আমি অতটাই ফ্রি যে আমি সর্বপ্রথম আম্মুকেই বললাম যে আমি একটা ছেলের উপর। আন্টি কি বললো উত্তরে? আম্মু হাসলো আর বললো হইছে হইছে, থাম থাম, বেশি বেশি। যেটা জানে যে এটা একটু পর চলে যাবে, কন্ট্রোল হয়তো। করার চেষ্টা, হ্যাঁ আম্মু ভাবলো যে একটু হয়তো পরে ঠিক চলে হয়ে যাবে। আম্মু তো বুঝে না। প্রথম মেসেজ তার পক্ষ থেকে কি ছিল মেসেঞ্জারে? মেসেঞ্জারে প্রথম মেসেজ ছিল কংগ্রাচুলেশনস, আচ্ছা, কারণ ওর সাথে আমার পরিচয় তো বললাম 2020 নভেম্বরে, সো 2020 ডিসেম্বরের 3 তারিখে আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপন জারি হয় এবং আমি জানতে পারি যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি। সো তখন ও আমাকে কংগ্রাচুলেট করেছিল এবং ওটাই তার প্রথম টেক্সট ছিল, ওটা তো ডিসেম্বরের 3 তারিখ, বাহ, এবং তারপর ডিসেম্বরের 8 তারিখ ছিল আমার জন্মদিন, সো দ্য সেকেন্ড টেক্সট ছিল হ্যাপি হ্যাপি বার্থডে। দেখা করেছিল নাকি জাস্ট মেসেজই ছিল তখন? জাস্ট মেসেজই ছিল, কারণ আচ্ছা। তখন মাত্র কথা বলা শুরু। আর আমি আসলে পারিবারিকভাবে অনেক রেস্ট্রিকশনে বড় হয়েছি, আমার আব্বা আম্মা একদম আমাকে চোখে চোখে দেখে দেখে রাখতো যে ও যাতে কিচ্ছু করতে না পারে, তো আমি দেখা করব এটা প্রশ্নই উঠে না। আচ্ছা। প্রথম দেখা চুরি করে দেখা করাটাই ছিল অনেক চ্যালেঞ্জিং। এবং সেটা করেছিলে? হ্যাঁ, আন্টি জানতো না? না বলোনি? না বলিনি, ওর সাথে আমার একটা সিনেমার মাধ্যমে পরিচয় হয়, সেটার লঞ্চিং এ আমাদের সেকেন্ড দেখা। আচ্ছা, সো থার্ড দেখাটা আমি চিন্তা করলাম দায়িত্বটা আমার নিজের নেওয়া উচিত, তো পরে থার্ড দেখাটা আমরা আলাদা করেছি। কোনো একটা রেস্টুরেন্টে নিশ্চয়ই। আচ্ছা, তখন আন্টি কি আর বলনি যে আম্মা আমি তো দেখা করেই ফেলছি সেই ক্রাশের সাথে? তারপর থেকে আর কিছু বলিনি, পরবর্তীতে আর কি আম্মুর কাছে ধরা খাই। কিভাবে? ওফ, এত কাহিনী জিজ্ঞেস করে আপু। ধরাটা খেলে কিভাবে আম্মুর কাছে? ধরাটা এত ডিটেইলস বলবো? অডিয়েন্স তো জানতে চাইবে। আমি তো চুরি করে প্রেম করতাম, তো বাসায় তো আসলে জানতো না যে আমি প্রেম করছি। বাসায় কি কেউ, আমার যখন বিয়ের খবর আসলো সবাই আমাকে জিজ্ঞেস করতো তুমি 2.5 বছর প্রেম করে বিয়ে করলা, কিভাবে সম্ভব? হ্যাঁ, কারণ সবাই দেখে যে আমাকে তো আব্বা আম্মু চোখে চোখে দেখে দেখে রাখে, আমার চুরি করে প্রেম করার কোনো সুযোগ নেই। কতগুলো অডিয়েন্সের সামনে বসে বসে আমি আমার প্রেমের হাড়ি ভাঙতেছি। তো আমি এরকম ভিডিও কলে, আমি ঘুমাচ্ছিলাম, আমার ভিডিও কল আসলো, তো আমি জাস্ট কলটা রিসিভ করে আমি ইশারায় কথা বলতাম,
কারণ ধরা খেয়ে যাবো বাসায়। আমি কল রিসিভ করে, আমি তো ঘুমাচ্ছি, আমি ইশারায় কথা বলে আমি ফোনটা রাখলাম, আর অমনি সাইড থেকে আওয়াজ আসছে, এই তুই কার সাথে কথা বলতেছিলি? আচ্ছা, আমি তো দেখলাম আম্মু আমার রুমে, এই তো খেলাম ধরা। আচ্ছা। আমি তো ধরা খেয়ে যদিও পরবর্তীতে স্বীকার করি নাই, কিন্তু আম্মু তখন বুঝছে যে ওকে কিছু একটা চলছে। তারপর থেকে খুব আরো বেশি টাইটে রাখা হতো। আচ্ছা, কিন্তু ওই যে জব প্যার কিয়া তো ডরনা কিয়া, যত টাইট তত প্রেম আরো গভীর থেকে গভীর তত হতে লাগলো। এবং সেটার ফলাফলও আমরা পেলাম। প্রথম যে জিলানি ভাই যেটা করলো, যে প্রপোজালটা কি তোমাকে দিয়েছিল না আন্টিকে দিয়েছিল, এটা বলো তো। না, আমাদেরই একটা সময়ে গিয়ে আসলে বন্ধুত্বটা প্রেমের রূপ নেয় এবং আমরা প্রেমই করছিলাম। আচ্ছা। এবং পরবর্তীতে আমি বাসায় আম্মুর সাথে শেয়ার করেছি, খুব ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে, এবং শেয়ার করার পরে আম্মু ওর সাথে দেখা করলো। তারপর আস্তে আস্তে পরিবার সবকিছু সেটাই হয়ে গেল। এবং বিয়ের দিন আমরা খুব দারুণ ভাবে তোমার গান দেখেছি ভিডিওতে। একদম। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগার না ঐশী, যে সব সময় গান করা হয়। নিজের বিয়েতে বরকে সাথে নিয়ে গান গাইছো, নিজের পছন্দের ব্যান্ড। তুমি তো আমার কনসার্টে গিয়েছো, আমার কনসার্টে আমি কেমন থাকি, এই দুষ্টু পোলা, মানে এই সবাই এদিকে দাঁড়াও, এই তোমার রাস্তাতে, এরকম না আমি রাইট। এখানে তো একদম লক্ষ্মী মেয়ের একটা শাড়ি পরা বেনারসি। হ্যাঁ, বাট বিয়ের দিন প্রথমে আমি অবজার্ভ করছিলাম যে আচ্ছা কি হবে এখন, আচ্ছা আমি তো গানও গাবো, আচ্ছা একটু অমুক গান গাবে, একটু আমার বিয়ের দিন আমি আর আমার শ্বশুরও গান গিয়েছি। আচ্ছা, এই ভিডিও কোন গানটা যেন আই খুকায় না, আই খুকায় গানটা আমরা দুজন মিলে গিয়েছি ডুয়েট। সো এগুলো তো আমার মাথায় তখন ঘুরছে, আমি তখন অলরেডি খালি ছবি তুলছি আর চিন্তা করছি যে এগুলো কখন হবে, এগুলো কিভাবে হবে, কেউ কিছু করছে না কেন। আর আমার বিয়ের অনুষ্ঠানে এত মানুষ ছিল, আমার একটা টাইমে মনে হচ্ছিল আমি কনসার্টে আসছি, মানে তাকালে শুধু মাথা দেখা যাচ্ছে, সেম অনুভূতি। তো হ্যাঁ, তো হঠাৎ আমার কি holo, আমি বললাম এই মাইক্রোফোন দাও, মাইক্রোফোন দিছে, আমি একদম আমার বিয়ে কিন্তু একটু আগে আমি কবুল বললাম, লজ্জা পেয়ে পেয়ে কবুল, আর একটু পরেই আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে এই সবাই আমার দিকে তাকাও। আমার বিয়েতেই আমি এরকম সবাইকে ডেকে অ্যাটেনশন সিক করে এই সবাই এখন স্টেজের দিকে আসো, আমরা গান টান গাবো, এই এবার আমি দুষ্টু পোলা পাইন গেয়ে একদম মানে আমি পুরা মনে হইলো যে আমি আমার বিয়েতে আমি কনসার্ট করলাম একদম। এবং আমার মনে হয় যে জিলানি ভাই বা আঙ্কেল আন্টি সবাই অনেক বেশি সাপোর্টিভ বর্তমানে, মানে আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ, আসলে মানে থ্যাঙ্কস টু দেম যে আলহামদুলিল্লাহ, নজর না লাগুক। হ্যাঁ, আমি এই জিনিসগুলো খুব ভয় পাই, এই কারণেই আসলে তুমি খেয়াল করলে দেখবে আমার সোশ্যাল মিডিয়াতে আমি ব্যক্তিগত জীবনের খুব একটা ছবি দেইও না, কারণ আমি একটু আমার ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখতে চাই, আড়ালে রাখাই হয়তো উচিত। এই জন্য আজকে আমাদের আগ্রহটা বেশি ছিল জানার, আমরা জানতে চাইলাম। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি আমার শ্বশুর শাশুড়ি বলতে আমার আসলে কেমন জানি লাগে, বাবা না বাপ্পি বলি আমরা, তো বাপ্পি এবং মামনি, ওনারা দুজন এবং আমার জামাই, আমার দেবর, ওরা সবাই খুব সাপোর্টিভ। আমি তো আমার বিয়ের পর থেকে প্রায় 1.5 বছর আমার শ্বশুরবাড়িতেই ছিলাম। আচ্ছা আচ্ছা। সো ওখানে থেকেই আমি কনসার্টে যেতাম, রাত বিরাতে বাসায় ফিরতাম, মানে দূর দূরান্ত থেকে ফিরছি, আবার দেখা যাচ্ছে পরের দিন কাজ আছে, আমি সারাদিন ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে কাজে চলে যাচ্ছি। উল্টো মানে আমার যেটা হতো যে হয়তো আগের দিন কাজ শেষ করে ভোরবেলা বাসায় ফিরে আমি ঘুম থেকে দুপুরবেলা উঠলাম, আমার মামনি এসে আমাকে জিজ্ঞেস করছে নাস্তা কি খাওয়া, তারপর আমার নাস্তা আমার জন্য রেডি। সো আলহামদুলিল্লাহ, মানে ওই জায়গাতে তুমি আসলে ছেলের বউ না, তুমি তাদের মেয়ের মতোই, রাইট। এবং আমাদের পক্ষ থেকে, অডিয়েন্সের সবার পক্ষ থেকে এই উইশটা সবসময় রইলো যে সবসময় এমনই থাকো ইনশাআল্লাহ। যেমনটা আসলে শুনছিলাম যে মামুনি সবসময় পছন্দের খাবারগুলো ঐশীর জন্য করে থাকে, যদি জানতে চাই যে ঐশীর পছন্দের খাবার কোনটা? আমার পছন্দের খাবার ঐশী খেতে অনেক বেশি পছন্দ করে। আমি তো খেতে খুব পছন্দ করি, কারণ আমাকে দেখলেই এটা বোঝা যায়, কারণ আমি এই শুকাই, মানে অডিয়েন্স আমাকে কিছুদিন দেখবে আমি খুব শুকাই গেলাম, তারপরে আবার কিছুদিন পরে দেখবে আমি অনেক মোটা হয়ে গেলাম। এটা রিজনটা একটাই, কারণ আমি খাবার অনেক ভালোবাসি, আর আমার সব ধরনের খাবারই ভালো লাগে। আচ্ছা,
স্পেসিফিক কোনো পছন্দের কোনো খাবার আছে কিনা? বলতে গেলে শেষ হবে না। আচ্ছা। আমার যেমন খিচুড়ি গরুর মাংস ভালো লাগে, আমার কাচ্চিও ভালো লাগে, আমার আবার শুধু ভাত খেতে ভালো লাগে, আবার ফাস্ট ফুডও ভালো লাগে। বাহ, সো আমার আমার আসলে আমি খুবই ফুডি। তো নিজে রান্না কি করা হয় কখনো, বা রান্না করতে পারে কিনা ঐশী? ও তো পারতাম না, বাট যেটা হয় মাঝে মধ্যে হয় না যে আজকে একটু শখ হলো যে আমি আজকে একটু গরুর মাংস রান্না করা শিখবো, এরকম করে করতে করতে এখন মোটামুটি কিছু কিছু জিনিস রান্না করতে পারি। কোনটা সবচেয়ে বেশি মজা হয়? হয় আমি আমার আমার আম্মু ভালো রান্না করে, সো আমি কেন জানি বিশ্বাস করি যে আম্মুর কারণে জেনেটিক্যালি আমার মনে হয় রান্নার হাতটা ভালো, কারণ আমি মাঝে মধ্যে যেটা যেটা চেষ্টা করি সেটা ভালো হয়। তেহারি রান্না করলে ভালো হয়, গরুর মাংস, মুরগির মাংস, যাই করি ভালো। বাহ, দারুণ, আমরাও একদিন খাবো, সেই প্রত্যাশায় রইলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঐশীকে আমরা সবসময় সুইট হিসেবে দেখি, অ্যান্ড শি ইজ সুইট। এরপর যখন অনেক বেশি রাগ হয় তখন কি সে কখনো ঝগড়া করে, মারামারি করে বা করতে পারে? অনেক। তাই আমি বিশ্বাস কেন যেন করতে পারছি না। আমি খুবই সুইট, স্টেজে না, স্টেজের বাইরে ব্যক্তিগত জীবনে আমি খুবই সুইট। তবে হ্যাঁ, আমি মনে করি আমার একটা দোষ যদি কেউ বলতে বলে সেটা হচ্ছে আমার রাগ। আচ্ছা, সবচেয়ে বেশি রাগটা ঝাড়া হয়েছে জীবনে কার উপরে? আমার আসলে ওভাবে ঝাড়া হয় না, আমি কারণ ঝাড়ার পিক পয়েন্টে যাওয়ার আগে আমি কান্না করে দিই। আচ্ছা, তখন পরিবেশটা রাগ থেকে কান্নাকাটিতে চলে যায়। তবে ঝগড়া অনেক করা হয় একজনের সাথে। সেটা কি? আম্মু। আচ্ছা, আম্মুর সাথে আমার সারাদিন ঝগড়া হয়, আবার দিন সারাদিন আদর করবে, আবার সারাদিন ঝগড়া করবে, আর এই ঝগড়া করলো একটু পরে আবার করে আদর করে দিবে, তখন সব মিটে যায়। হ্যাঁ, আম্মুর সাথে আমার সারাদিন ঝগড়া হয়। বাহ, মারামারি করা হয়েছে কখনো? মারামারি কি আমি করেছি? তুমি বলো। আমাদের ক্যামেরাটা আসলে ঘোরাতে পারছি না, কারণ আমাদের সামনে আমাদের আন্টি বসে আছে। মার খাইছি অনেক, মার খাইছি অনেক অনেক। কার হাতে? ভাইয়ের হাতে? না, তাহলে আম্মু। ও তবে আমি জিনিসটা পছন্দ করি, আমার কাছে মনে হয় বাচ্চাকালে যারা মায়ের খেয়ে বড় হয় তারা আসলে ভালো হয়, তারা ভালো হয়। এই যে তার বাস্তব প্রমাণ আমি নাইস। আমি তো আমার ভাইদেরকে বলি, মায়ের তো তোরা চোখেই দেখিস নাই। বাহ, যদি জানতে চাই যে নিজের দেশে কনসার্ট করতে, ইভেন্ট করতে বেশি ভালো লাগে নাকি দেশের বাহিরে? আমার সব জায়গায় কনসার্ট করতে ভালো লাগে, অডিয়েন্স থাকলে। হ্যাঁ, আমার যদি এখন এরকম হয় যে এই মুহূর্তে এই স্টেজের সামনে এই বাকি যে খালি জায়গাটা, এই পুরোটা ভর্তি অডিয়েন্স এবং সবাই অনেক ক্রেজি হয়ে আছে, তাহলে আমার মনে হয় এখানেও আমি কনসার্ট করতে পারবো। তো আমার মানুষ মানে গান গাওয়ার জায়গা, মানে অডিয়েন্স, ওরকম অডিয়েন্স পেলে ওরকম কনসার্ট যে কোনো জায়গায় ভালো লাগে, দেশ হোক দেশের বাইরে হোক। তবে দেশে যখন দেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে যাই, সেইখানকার মানুষের মধ্যে একটা অন্যরকম আগ্রহ থাকে, সেই আগ্রহটা দেখলে খুব মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে এবং অনেক অনুপ্রেরণা যোগায় ওই বিষয়টা। আবার দেশের বাইরে যখন আমরা অনুষ্ঠানে যাই সেটাও কিন্তু আলাদা, কারণ সেখানে যখন আমরা যাচ্ছি সেই মানুষগুলো প্রবাসে, আমি যেটা বলি যে সে অন্য একটা দেশের মাটিতে বাংলাদেশের নামটাকে বহন করছে, সো ওখানে তার মনের অনুভূতিটাও অন্যরকম বাংলার প্রতি, বাংলাদেশের প্রতি। সো কারণ তখন নিশ্চয়ই তার মনে এটা কাজ করে যে আমার দেশ থেকে শিল্পী এসেছে, তখন ওই সময় আবার গান গাইতে অন্যরকম লাগে। যেমন আমি যদি এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমার লাস্ট দুটো দেশের বাইরে ট্যুর গেল মে মাসে, একটা ছিল সৌদি আরবে জেদ্দায়, আর একটা ছিল ইউকেতে, দুটো শো ছিল, লন্ডনে একটা আর বার্মিংহামে একটা। আচ্ছা, তো আমার যে জেদ্দায় যে আমি গেলাম, মানে স্বাভাবিক এই যে খেটে খাওয়া মানুষগুলো যারা কষ্ট করে সৌদি আরবে থাকছেন এবং তাদের শ্রমটা সেখানে দিচ্ছেন তারা, তো এই মানুষগুলোর জন্য গান গাওয়ার অনুভূতিটা তো ডিফারেন্ট ছিলই, আরো আলাদা ছিল কারণ স্টেজটা ছিল আমাদের জন্য স্বপ্নের একটা স্টেজ, বিশাল বড়, কারণ একটা ইন্টারন্যাশনাল শো, মানে যেখানে আমরা সৌদি গভর্নমেন্টের ইনভিটেশনে গিয়েছি
এবং সেখানে বাংলাদেশের নামটাকেই আমি আসলে রিপ্রেজেন্ট করছিলাম, কারণ ইয়োর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। তো সেখানে নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারাটা এবং এত বড় একটা স্টেজে গান গাওয়া, যেটা জেমস ছিলেন এবং বাংলাদেশের তো একটা সেগমেন্ট ছিল, অন্যান্য দেশের পারফর্মাররা ছিলেন এবং অন্যান্য দেশের সব সুপরিচিত শিল্পীরা সেখানে পারফর্ম করেছেন। সো এটা আসলে একজন শিল্পী হিসেবে এক্সপেরিয়েন্স তো অসাধারণ, অ্যাচিভমেন্ট আমি বলবো, কারণ এত বড় একটা অসাধারণ স্টেজে আমরা গান গাইতে চাই, একদম এভরিথিং পারফেক্ট, সাউন্ড, স্টেজ, লাইট, অডিয়েন্স, মানে এটা ছিল ড্রিম মোমেন্ট। এই ধরনের মোমেন্ট ঐশী জীবন আরো ফিরে আসুক আমরা আসলে চাই, সেটা আসলে প্রত্যাশা। যে এই ছোট্ট জীবনে ঐশী প্রাপ্তির খাতাটা অনেক বড়, ঝুলিটা অনেক বেশি। যদি জিজ্ঞেস করা হয় যে এখনো এমন কোনো কিছু আছে কিনা যেটা ঐশী চায় অদূর ভবিষ্যতে যেন সেটা অ্যাচিভ করতে পারে? হ্যাঁ, এরকম তো নিশ্চয়ই। আমরা জীবনে পথ চলায় আমরা প্রতিনিয়তই নতুন নতুন স্বপ্ন দেখতে শিখি, এবং আমি একটা জিনিস সবসময় বলি যে স্বপ্ন যত বড় তত আসলে নাগাল পাওয়া যায়। মানে আমি যদি বড় স্বপ্ন দেখি তাহলে সেই বড় স্বপ্নর ধারে কাছে যাওয়ার চেষ্টাটা তো আমার থাকবে। সো অবশ্যই স্বপ্ন অনেক আছে, গানের যেমন স্বপ্ন আছে যে আরো এমন কিছু কিছু ভালো গান গেয়ে যেতে চাই এবং ধরে রাখতে চাই যেন আমার নামটা বেঁচে থাকে। এবং আমার ডাক্তারি প্রফেশনেও আমার স্বপ্ন আছে। আমি তো এখন যেহেতু পাবলিক হেলথে মাস্টার্স করছি, হসপিটাল ম্যানেজমেন্টে, এই ফিল্ডেও তো আমাকে কাজ করতে হবে। আর এর পাশাপাশি আমি যেহেতু তখন বলছিলাম আমি টোটালি মানে ক্লিনিক্যালের স্বপ্ন দেখা একটা মানুষ, সো আমি ক্লিনিক্যালিও পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই, স্টেপ বাই স্টেপ একটা একটা করে শেষ করি। সো এই স্বপ্নগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে পূরণ হবে, সেগুলোর পিছনে অবশ্যই খাটতেও হবে। আর আমি আসলে ব্যক্তিগত জীবনে খুবই সিম্পল একটা মানুষ, খুবই ছিমছাম জীবনযাপন করতে পছন্দ করি এবং ভালো লাগে। সো চাই যেন আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সুখে শান্তিতে হাসি খুশি খুব আরামসে কাটিয়ে দিতে পারি, এরকম একটা জীবন যেন আমার হয়। আমরা আসলে মন থেকে চাই, মন থেকে দোয়া করি ঐশীর জীবনটা এমন হোক, বাকিটা জীবন আসলে সে যেইভাবে চাই সেভাবেই যেন হয়। থ্যাংক ইউ সো মাচ ঐশী আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আন্টিকে আমরা ক্যামেরার পিছনে যেহেতু বসা আছে দেখাতে পারছি না, আন্টিকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে কনসার্টে। ইনশাল্লাহ। তুমি তো আমার কনসার্টে গিয়েছো, সো তুমি জানো যে ওখানে ভাইবটা আসলে কেমন আলাদা। সি ইউ। এই কথাটা বলার কারণটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে আমাদের কনসার্টের ভিডিওগুলো তো সোশ্যাল মিডিয়াতে যায়, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওগুলোতে যায়। সো ওখানে যারা কনসার্টে থাকে না, ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে যখন আমরা কনসার্টের রিলটা দেখি, আমরা তখন না কনসার্টের ওই আবেগটা, ওই আবহটা আমরা বুঝবো না। সো কনসার্ট আসলে এমন একটা জায়গা, টোটালি ডিফারেন্ট একটা ফিল্ড, যেখানে ওই পাগলামিটা ওই জায়গার জন্য পারফেক্ট। ওই পাগলামিটা আসলে ঘরে বসে মোবাইলে দেখে ফিল পাওয়ার জন্য একদমই না। সো কনসার্টে ব্যাপারটা একদম সবাই আমরা নেক্সট কনসার্টে চলে আসব। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগলো গল্প করে। থ্যাংক ইউ। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে আজকের আয়োজনে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।